ম্যাড বালিকাজ কথকতা পডকাস্ট। রসমঙ্গল সমগ্রে আজ বর্ষা দিনে পাতে কি পড়ছে। আমি ভানু আর আমি মতি। আপনারা শুনছেন রসমঙ্গল সমগ্র। রবিহারা দিনগুলোতে গা ম্যাজ ম্যাজ, নাক ফ্যাচ ফ্যাচ। এই ওয়েদারে গরম গরম ধোঁয়া ওঠা এক থালা খিচুড়ির আগ্নেয় পাহাড়, তার জ্বালা মুখ থেকে গড়িয়ে পড়ছে টলটলে ঘিয়ের স্রোত। জিভ, পেট, মন, শরীর উষ্ণ রাখতে আজ পাতে পড়বে কি? কেন খিচুড়ি? শীতের কনকনে রাতে, বর্ষার ঝমঝমে দুপুরে ধোঁয়া ওঠা খিচুড়ি খেলে শরীর ওম পায়। হাই ফাইবার, হাই ক্যালোরি এইসব খাবার হজম করতে করতে একটু না হয় মঙ্গলকাব্য শুনুন। অষ্টাদশ শতকে কবি ভারতচন্দ্র লিখছেন অন্নদামঙ্গল। আহা পিঠা হইল পরে পরমান্ন আরম্ভিলা, আহা চালু চিনি ভুরা রাজবর চালু দিলা, আহা পরমান্ন পরে খেচো রান্ন রাধে আর, আহা বিষ্ণু ভোগ রান্ধিলা রান্ধুনি লক্ষ্মী যার। বর্ষার ভিজে দিনকালে খিচুড়ি, পাঁপড় ভাজা আর মামলেট, আহা রসের সমুদ্র। ভদ্রজনেরা স্বাস্থ্য রাখতে এক প্রস্থ চাল, এক প্রস্থ ডাল, যৎসামান্য লবণ আর পরিমাণ মতো ঘি পাক করিয়া পরিপাক করেন। দেখুন, ডায়েট চাট নিয়ে বকাবকি করতে আসবেন না, এই রেসিপি স্বয়ং চাণক্যের। তাহলে ভাবুন, চন্দ্রগুপ্ত মৌর্য দুবেলা খিচুড়ি খেয়ে আলেকজান্ডারকে অব্দি মাত দিয়ে দিলেন। মিশর ফেরত গ্রিক সম্রাটের নামে যে খিচুড়ি পদ আছে, ওই আলেকজান্দ্রিয়ান কোশারি, সেটা আবার ইজিপ্টের জাতীয় খাদ্য যে কোশারি, তার থেকে রেসিপিতে অনেক আলাদা। সে খিচুড়ির তুতো বোন তো বটেই। খিচুড়ি কি সামান্য জিনিস? নিম্নচাপের মেঘ দেখে দৌড়ে চালে ডালে বসিয়ে দেওয়ার ফাঁকে এই আপামর জনতার প্রিয় খাদ্যটির ইতিহাস ভূগোল একটু জেনে নিলে ক্ষতি কি? সেই কবে চাণক্য দেশবাসীকে খিচুড়ি খেয়ে স্বাস্থ্য ফেরাতে বলেছিলেন। চাল ডালের খেতেই হয়তো জনৈক খাদ্য রসিক বা রসিকা লিখে ফেলেছিলেন গব্যঘৃত সহযোগে তামাম হিন্দুস্তানের রসনার ভোগ রেসিপি। হতেই পারে সেসব প্রথম বুদ্ধ পূর্ণিমারও আগের ঘটনা। চাল ডালের মিতালি সেই কন্যাকুমারিকা থেকে পোঙ্গল মানে তামিলনাড়ু, বিসিবেলে ভাত মানে কর্ণাটক মহারাষ্ট্র, কিমা খিচুড়ি বা খেচড়া মানে হায়দ্রাবাদ, এইসব স্বাক্ষর রেখে বিন্ধ ডিঙিয়ে হই হই করে ছড়িয়ে পড়েছে পূব থেকে উত্তর থেকে পশ্চিমে। যত পূবের সুজলা সুফলা গঙ্গামাটির দিকে এসেছে, খিচুড়িতে তত চেকনাই বেড়েছে। একটানা বর্ষায় দুকুল ভেসে গেলে বাদলা হাওয়া গায়ে লাগিয়ে কে আর ভাত তরকারি রাঁধে? এই আজ তাহলে চালে ডালে বসিয়ে দিই। বাদলা দিনের সিগনেচার ডায়ালগ। চালে ডালে আবার কত রকম, সে গুনতির শেষ আছে? আয়ুর্বেদ শাস্ত্র চরক সংহিতা অবধি তার প্রশংসায় পঞ্চমুখ। মাসকলাই, তিল, দুধ ও মুগ ডালের সঙ্গে অন্ন পাক করাটা বলকারক, তৃপ্তিকর, পুষ্টিকর। মাংস বিশিষ্ট পলান্ন বা পোলাওয়ের সমতুল্য, শাস্ত্রেই বলেছে আর কি। মানে খাদ্যগুণের চোটে নিরামিষ খিচুড়ি হল মাংসের সমান। যা ছিল কোনোকালে মহাজনপদের কমিউনিটি লাঞ্চের প্রথা, তাই এখন ত্রাণের খাদ্য। বন্যা, যুদ্ধ, ভূমিকম্প বিপর্যস্ত এলাকায় উনুন ধরানোর উপায় থাকলে লঙ্গরে প্রথম খাবার যেটি চড়ে তা হল খিচুড়ি। ভোগের খিচুড়ি আবার যেমন সুগন্ধি আতপ চাল আর সোনামুগের ডাল মাস্ট, সঙ্গে আলুর দম কিংবা লাবড়া। মনসা মঙ্গল সাক্ষী, আদা কাসন্দ দিয়া করিবা খিচুড়ি, এই শুনে স্বয়ং মহাদেব চঞ্চল হয়ে উঠবেন। খিচুড়ি এমনই দেবভোগ্য, তবে কিনা নিরামিষ। বাঙালি অভিধানে তো পেঁয়াজ রসুন মাই মুসুর ডালও আমিষ। তাই বলে ব্রিটিশ সাম্রাজ্যের মহতী রসনা পেঁয়াজ রসুনে ক্ষান্ত হবেন এমন ধারা কেচ্ছা কেই বা করবেন? খিচুড়ির মধ্যে ডাল বস্তুটির বদলে মাছ পোড়া ঢুকিয়ে বিলিতি রসিকজন খিচুড়ি রেসিপি ক্র্যাক করলেন কিভাবে? সে হিসেবে নাইবা গেলাম, তবে বিলিতি হেসেলে তাঁরা কালা আদবির খিচুড়িকে কেজরি বলে আদর যত্নে তুলেছেন, এই বা কম কথা কি? দেশি খিচুড়ির কি হবে তাহলে?
ওই নিরামিষ খিচুড়ি কি নোলায় থেকে যাবে? কেন? মোগলাই খিচুড়ি আছে তো। হায় মোগল, তোমার সিলেবাস ও খিচুড়ি দুই গিয়াছে। সম্রাট আকবর একাহারি ছিলেন তা যদিও বা জানি, তিনি যে নিরামিষ খিচুড়ির ভক্ত ছিলেন তা জানে কয়জনা। আবুল ফজল রেসিপি দিয়েছেন, সমপরিমাণ চাল, ডাল আর ঘি দিয়ে রান্না খিচুড়ি সম্রাট ও সেনা দুয়েই পেট ভরে খায়। কেমন? আর বাদশাহ জাহাঙ্গীর মুখ বদলাতে হলে কি খেতেন? বাদাম আর মশলা দিয়ে রাঁধা নিরামিষ খিচুড়ি লজিজান। গুজরাতি খিচুড়ি তৃপ্তি করে খেতেন বলেই শোনা যায়। সে কি! আরে এদিকে বিপ্রদাস মুখোপাধ্যায়ের পাক প্রণালীতে জাহাঙ্গীরি খিচুড়ি রেসিপি দেখুন। চাল ডাল যা আছে তার ডবল মাংস। ওরে বাবা, তা দেখতে না পাই, শুনতে ক্ষতি কি? শুনতে ক্ষতি নেই, শুধু একটু ওই নোলা সাবলে। আচ্ছা বেশ, বলেইছি যতটা চাল ততটা ডাল, সঙ্গে পরিমাণে দ্বিগুণ মাংস। ঘি আর পেঁয়াজের রস লাগবে মাংসের সমান। 1 কিলো মাংস হলে 1 কিলো পেঁয়াজ আর 1 কিলো ঘি। ভালো করে মাংসটা কিমা বানিয়ে পেঁয়াজের রস আর আদার রস মাখাতে হবে। আদার ব্যাপারই নই, তাও বলছি, এই আদাও কি ওই মাংসের সমান পরিমাণেই দেব? মানে 1 কিলো মাংসে 1 কিলো আদা? পাগলা, খাবি কি? ঝাঁঝে মরে যাবি। 1 কিলো মাংসে 30 গ্রাম আদার রস হয়েছে। যাক বাবা, শান্তি। আর কিছু লাগবে না তো? আরে বলতে দিলে তবে তো। রান্নায় না এত তাড়াহুড়ো করতে নেই। আচ্ছা, এবারে ধনে বাটা লাগবে আদার অর্ধেক পরিমাণ, আর লাগবে নুন। সব মিলিয়ে ম্যারিনেশনে রাখতে হবে 1 ঘন্টা। চাল আর ডাল ভালো করে ঘিয়ে ভেজে তার মধ্যে মাংস, ছোট এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে জাল দিতে হবে কম আঁচে। আচ্ছা, রান্নায় জল পড়বে না? না, মাংসের সমান ওই পেঁয়াজের রস পড়েছে, মনে নেই? তা সব কষিয়ে নিয়ে মাংসের গ্রেভি শুকিয়ে এলে কড়ার ঢাকাটা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে ওপরে একটা ছোট বাসনে জ্বলন্ত কয়লা রেখে দম দিতে হবে। দম শেষ হলেই ঘি ছড়িয়ে উনুন নিভিয়ে দেবেন। দম শেষ হয়েছে জানবো কি করে? প্রাণায়াম করব? তা করতে পারিস, তবে মোগলাই খানার সুগন্ধ এসে অনুলোম বিলোমে ধাক্কা মারবেই। তখনই বুঝবি জাহাঙ্গীরি খেচারান্ন রেডি টু সার্ভ। বাবা, বাদশাভোগী বটে, পেটে সইলে হয়। এদিকে জাহাঙ্গীর নিজে খেতেন নিরামিষ খিচুড়ি। শ্রীহরি শ্রীহরি। যাগে, চলুন তাহলে বরং যাই আমিষ খিচুড়ির দুয়ারে। ভুনা খিচুড়ি আর মাংসের কম্বো প্রথম জেনেছি লীলা মজুমদারের লেখায়। ঝমঝমে বৃষ্টির ছমছমে রাতে ডিনারের মেনু ছিল এই অমৃত। সেই পাঠের সোয়াদ এখনো জিভে লেগে আছে বরাবর। খিচুড়ি দিয়ে ডিমের ঝোল আবার একটা মস্ত ব্যাপার। মোটের ওপরে আমিষ খিচুড়ি মানেই ঘি, গরম মশলা, কিমা মাংস দিয়ে ভুনা খিচুড়ি, আর মামলেট, পেঁয়াজি, বেগুনি ইত্যাদি অনুপান ওই খাদ্য খাদকের রকম ফের। ব্যাস এইটুকু? আর খাদ্য খাদক কই? এইবারে খিচুড়ির সঙ্গে ইলিশের কথাটা না উঠলে কিন্তু বর্ষা অভিমানে উষ্ণায়নের সঙ্গে ইলোপ করতে পারে। বাজারে মেলাই রূপলি শস্য। এই আষাঢ় শ্রাবণ ধারায় ভিজে ভিজে মাছ কিনতে নইলে যাওয়া কেন বাপু? ইলিশ হলে কি কেবল ভাজাই খেতে হবে? নিতান্তই। খিচুড়ির সঙ্গে ভাজা আর ভাতের পাতে। এই যে রসরাজ অমৃতলাল বসু বলেছেন, পাড়াতে কড়াতে কেহ মাছ ভাজে রাতে, রন্ধনে আনন্দ বাড়ে গন্ধে মন মাতে, লাউ পাতা সাথে ভাতে সর্ষে বাটা মাখা, সেই বোঝে মজা তার যার আছে চাখা। জল যদি হয় রূপলি পর্দা, তবে তার অবিসংবাদী মহানায়িকা হবেন ইলিশ। রিচ এবং রিলের দৌড়ে ইলিশের খবর এখনো হাওয়ার আগে ছোটে, ধারে এবং ভারে কাটে। তারপরে আছে কুলগোত্র নিয়ে পুছতাছ, যাচ পড়তাল, ডিম না তেল, খোকা না বড়, ইলিশ ঘটি না বাঙাল। আরে ইলিশ তো হলো বাঙালদের, ঘটিদের তো চিংড়ি। ইলিশ হলো বাঙালির, তাতে সন্দেহ নেই।
তাই বলে গঙ্গার ইলিশের ঘ্রাণ বনাম পদ্মার ইলিশের তেল, এ প্রতিযোগিতা তো আর ভোলা যায় না। অনেক রসিক আছেন যারা ভাগীরথীর ইলিশকে ওই ঘটিই ধরেন, যেমন পদ্মার ইলিশ কারোর কারোর কাছে বাঙালি ইলিশ। সেই সব দিন গিয়েছে গো কবি। এখন রূপলি ইলিশ সোনার চেয়েও দামি। ওজন কেজি না হয়ে ভরি কিংবা রতিতে হলেও আশ্চর্য হব না। তাই তো ছড়ায় এবং ছবিতে ইলিশে একটা কিন্তু থেকে যায়। এই যে সর্ষের তেলে ভেসে থাকা নধর পিসটা দেখে আপনি 10 বার কোঁতকোত করে নোলা সামলাচ্ছেন, ওটা দেখে এক গ্লাস জল খেয়ে একটু বাজারটা টহল দিয়ে আসুন। ইদানিং নিলাম ডাকার মতো দরাদরি চলছে বালিশের মতো মোটা ইলিশ নিয়ে, তার গায়ে মেম সাহেবের মতো গোলাপি আভা। রসিক লোকেরা বিলক্ষণ জানেন এইসব মডেল আসলে মহানায়িকার স্টান্ট লেডি। বোম্বে, গুজরাট উপকূল থেকে আরব সাগরের জল খেয়ে আসা ইলিশ মানে গোত্রে কিঞ্চিত ঘেঁষো স্বাদের। তা সে ইলিশ মানেই গঙ্গা, পদ্মা, মেঘনার তো নয় কিনা। বাঙালির রসশাস্ত্রের কথাই ধরুন, অন্নদামঙ্গলে রায় গুণাকর পাঙাশ ইলিশের কথা অবধি ভুলে গিয়েছেন। খয়রা ইলিশ আর খোকা ইলিশের তফাৎ করতে পারেন কয়জনা? ইলিশ বিলে গিয়ে ঢুকলে তার নাম হয় বিলিশ। টেস্ট কিন্তু তার নদীতেই থেকে যায় খানিক। বিলিশ আবার ইলিশ কুলে কুলিন নয়, অনেকটা ওই কালা পানি পেরোনোর মতন ঘটনা আর কি। আচ্ছা, খামোখা উত্তেজিত হয়ে লাভ নেই। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ হজম করার সাধ্য নেই, মানিব্যাগের বারবার ইলিশ কেনার এলেম নেই। কিন্তু তাতে কি এমন শ্রাবণ দিনে এনেছেন নাকি পকেট সাইজ একখানা ইলিশ? আসুন না, ঢাকা ফরিদপুরের একটা গান শুনি। ইলশা মাছ ঠাইয়া বলে আমার সুন্দর কুল রে, আমার সুন্দর কুল, আমারে খাইতে বানাও রে কাঁচা মরিচের ঝুল রে, কাঁচা মরিচের ঝুল। আহা, সুরেও ইলিশ। এদিকে কবি বুদ্ধদেব বসু লিখেছেন, রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো, মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শস্য। এই বন্ধুর পাঠানো ইলিশ খেয়ে কবি লিখতে বসেছিলেন কিনা জানা নেই, পদ্মার ইলিশের তেলে কলম হড়কে যাচ্ছে, এই কথা তিনি বলেছেন অবশ্যই। তখন কবি কি জানতেন এই গোয়ালন্দে পদ্মা মজে আসবে একদিন, ইলিশ হবে অপ্রতুল? দৌড় বাবা, খালি খালি দুঃখের গল্প। তা খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা কি হলো? হলো। বৃষ্টি, ইলশে গুড়ি হলো। তাহলে একটু ভূতের গল্প হোক নাকি? এখন লোকজনের ভিড়ে ঠাসাঠাসি হয়ে ভূত ব্যাপারটা একটু ওই আধ্যাত্মিক গোছের হয়ে গিয়েছে। সেকালে কিন্তু জলজ্যান্ত ভূত দেখার ঘটনা ঘটত হামে হাল, আলাদা করে বানিয়ে গল্প বলার দরকার পড়ত না। তখন কিশোরগঞ্জের 1 নম্বর ডাক্তার ভুবন কৃষ্ণ ভট্টাচার্য, বংশ পরম্পরায় কবিরাজ বাড়ির ছেলে, ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ দিয়ে ময়মনসিংহে ফিরেছেন। দূর দূরান্ত থেকে ডাক আসে রুগী সারানোর জন্য। ডাক্তারবাবু ধন্বন্তরী, তাকে দেখলে রোগ পালিয়ে যায়। হু হু করে পসার বাড়ছে। সেবার রুগী দেখে ফিরছেন বেশ দূরের এক গ্রাম থেকে। ভরা শ্রাবণ, জমের সঙ্গে পাঞ্জা লোড়ের রুগীকে ফিরিয়ে এনেছেন। তাই ডাক্তারবাবুর ফি বাবদ যা ছিল তার উপরি পাওনা হয়েছে জোড়া ইলিশ। প্রসঙ্গত বলে রাখা ভালো, তখন 1 টাকায় মধ্যবিত্ত মানুষের ভাষাভাষী বাজার হয়ে যেত। এখানে ইলিশের প্রসঙ্গটা একটু আলাদা। বাজার গিয়ে দরদাম করে গৌরী ইলিশ কেনার চল মোটেও ছিল না। ঘাট থেকে উৎসাহী বাজারুর দল টাটকা ইলিশ সওদা করে আনবেন, এটাই রেওয়াজ ছিল। রুগীর বাড়ির লোকজন সম্ভবত ঘাটে লোক পাঠিয়েছিলেন ডাক্তারবাবুকে খুশি করবেন বলে। তা ভুবনকৃষ্ণ যে খুশি হননি বলা ভুল হবে। রুগীর ওষুধপথ্যের ব্যবস্থা করে সাইকেলে উঠতে উঠতে বেলা যে পড়ে এলো, সে কি তিনি দেখেননি? নাকি বাঁ হাতের শর্টকাট রাস্তাটির যে কিঞ্চিত বদনাম আছে তা তিনি জানতেন না? জোড়া ইলিশ দড়িতে ঝুলিয়ে খুশিয়াল মনে জলা জঙ্গলের শর্টকাট ধরলেন ভুবনকৃষ্ণ। তখন শ্রাবণের ঘোলা সূর্য ডোবে ডোবে।
শর্টকাট ধরে মাইলটাক এগোতেই প্রথম ডাকটা শুনতে পেলেন। মিউ মিউ। দূরে নয়, একেবারে পায়ের কাছে। পাছে অবলা জিপটা সাইকেলে চাপা পড়ে, তাই থেমে গেলেন ডাক্তারবাবু। ভালো করে খুঁজে দেখলেন, কোথাও কোনো বেড়াল নেই। তবে যে স্পষ্ট ডাক শুনলেন। ইতিউতি চেয়ে সেসব দিয়ে আবার প্যাডেলে ফিরলেন ভুবনকৃষ্ণ। ভরা জলা জঙ্গল সামনে। একটু পরেই ফের সেই মিউ মিউ। একেবারে পায়ের কাছে। দাঁড়িয়ে পড়লেন ডাক্তারবাবু। অন্ধকারে হাত পা দেখার জো নেই। বিড়ালটা পায়ের কাছেই আছে, হয়তো গাঢ় রং বলে দেখা যাচ্ছে না, নিজেকেই নিজে বললেন তিনি। এবার কি মনে হলো, সাইকেলে ফুল স্পিড তুলে দিলেন। সামনে একটা কালভার্ট, পায়ের কাছে ডাক সমানে চলছে, মেও মেও। কোনো বেড়াল এই গতিতে সাইকেলের সঙ্গে পাল্লা দিতে পারে ডাক্তারবাবুর জানা ছিল না। হঠাৎই কালভার্টের সামনে থামলেন। মিউ মিউ ডাক একটুও থমকালো না, চমকালো না। বেড়ালটাকে আর খুঁজলেন না ভুবনকৃষ্ণ। এতদিন ডাক্তারির পাশাপাশি তন্ত্রচর্চা করছেন। কাদের যে অবলা প্রাণীর ভেক ধরতে হয় তা তিনি বিলক্ষণ জানেন। দ্রুত মন্ত্রপাঠ করলেন। তারপর কালভার্টে সাইকেল তুলে দিলেন। ফুল স্পিডে প্যাডেল। আবার মাইলটাক সব চুপচাপ। তারপর আবার সেই ডাক। শুধু এখন আর ওই কাকুতি মিনতি গোছের মিউ মিউ নয়, অধিকার আদায়ের গর্জন। ভুবনকৃষ্ণ না থামলেন, না ফিরে দেখলেন। কপাল ভালো, সামনে একটা গ্রাম পেলেন। ওই গ্রামের পরেরটায় তার বাড়ি। এখানে অনেক চেনা পেশেন্ট আছে তার। প্রথম বাড়িটাই তার বন্ধু বদিরুদ্দিন মিয়ার, যে কিনা আবার কলিকের ব্যথার পুরনো রুগী। সাইকেল নিয়ে সোজা বদিরুদ্দিনের উঠোনে নেমে নাম ধরে হাঁক পারলেন ডাক্তারবাবু, বদিরুদ্দিন। বদিরুদ্দিনের দাওয়ায় এসে অন্ধকার যেন খানিক তরল। উঠোনে বোঝাই করা খড়ের আঁটি। তার পাশে দশাশই চেহারার একটা লোক অন্ধকারে পাহাড়ের মতো বসেছিল। ভুবনকৃষ্ণকে দেখে উঠে দাঁড়াল। এত লম্বা লোক আগে দেখেননি ডাক্তারবাবু। এ বদিরুদ্দিন নয়। বদিরুদ্দিন তো লম্বায় মোটে 5 ফুট। লোকটা চাপা গলায় বলল, খুব বেঁচে গেলি আজ। তুই কথা জানিস না, তাই বেঁচে গেলি। তুই কথা জানিস। এর উত্তর ফেরত দেওয়ার আগেই কুঁড়ে থেকে বদিরুদ্দিন বেরিয়ে এলো, হাতে লণ্ঠন। ভর সন্ধেবেলায় জোলো হাওয়ার মধ্যে ভুবনকৃষ্ণকে দেখে অবাক হয়ে বলল, এই ভর সন্ধেবেলা হক করি থুই আইছস? হাতেও কি? ইলিশ, তাই জোড়া। তোর ভূতে ধরে নাই আল্লাহর কিরিপারে ভুবন। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন তার হাতে সেই জোড়ায় ইলিশ ধরা আছে। সাইকেল থেকে নামার সময় মাছ দুটো কখন হাতে তুলেছেন নিজেও জানেন না। সেই মুষ্কলোকটা ত্রিসীমানায় নেই। কি হলো? কোথাও চলে গেল নাকি লুকিয়ে পড়ল? ইলিশ দুটো বদিরুদ্দিনের বাড়ির পাশের কচুবনে শটান ছুঁড়ে ফেলে দিলেন ভুবনকৃষ্ণ। সেসব সময় শ্রাবণের ধারার মতো রসনার তৃপ্তি ঝরে পড়ত রসবতীতে। সঙ্গে এমন ভূত দেখার গল্প। সবাই ভুবনকৃষ্ণের মতন শক্ত ধাতের হতেন না। অনেকে জ্ঞান হারাতেন, অনেকে প্রাণ। এর 15-20 বছর পর থেকে শুরু হবে এক অদৃষ্টপূর্ব সত্যি ভূতের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের খোরাকি যোগান দিতে গিয়ে দুর্ভিক্ষে অনাহারে উজাড় হয়ে যাবে সোনার বাংলা। তারপরে দেশভাগ, জীবন্ত প্রেতের দেশ। সেখানে আলাদা করে আর ভূত দেখে ডরায় না কেউ। বেঁচে থাকাটাই তো ভয়ের ব্যাপার। ইলিশ, ভূত এসব এখন বিলাসিতা। ঘটনাটি কিন্তু মিথ্যে নয়, বলছিলেন রঞ্জনকৃষ্ণ ভট্টাচার্য, ডক্টর ভুবনকৃষ্ণ ভট্টাচার্যের মেজ ছেলে। ঠাকুরদাদার ঝুলিতে আর কি কি গল্প আছে কে জানে। ঠাকুরদাদার গল্প অবধি আজ থাক। তবে ভূত ভবিষ্যৎ বিদেশ স্বদেশ রসে বসে থাক। আমরা শুধু মনে রাখি অন্যের সুষম বণ্টনেই মঙ্গল।
প্রকৃত রসমঙ্গল। তা পরের পরের রোববার তো নেক্সট এপিসোড। কে আসছে? পাখি নও কিন্তু ধরো মনোহর পাখা, সুমধুর মিষ্ট রস সব অঙ্গে মাখা, একবার রসনায় যে পেয়েছে তার, আর কিছু মুখে নাহি ভালো লাগে তার। ম্যাড বালিকাস কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalicas@gmail.com। ভাবতে থাকুন, শুনতে থাকুন। স্টে টিউনড।